নমস্কার। গল্প শুরু করবার আগে জানিয়ে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন এইরকম রহস্য রোমাঞ্চ ভূতের গল্প শোনার জন্য। ডিসক্লেইমার: মদ্যপান এবং ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এটি ক্যান্সারের কারণ। এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। তাহলে চলুন গল্প শোনা যাক। আজকের গল্প প্রতিশোধের ছায়া। রাত তখন গভীর। গ্রামের মাঝখানে পুরানো একটি বটগাছের নিচে একসময় মানুষের আনাগোনা ছিল, কিন্তু আজ সন্ধ্যার পর কেউ সেখানে যায় না। গাছটির নিচে দাঁড়িয়ে থাকলে মনে হয় যেন অদৃশ্য কারও নজর পড়ছে, এক অশুভ শক্তির উপস্থিতি। কয়েক বছর আগেও এটি এমন ছিল না। এই পরিবর্তনের শুরু হয়েছিল যখন গ্রামের এক যুবতী মেয়ে রূপা সেই বটগাছের তলায় নির্মম নির্যাতনের শিকার হয়। রূপা ছিল গ্রামের সেরা নৃত্যশিল্পী। তার সৌন্দর্য ও নাচে মুগ্ধ ছিল গ্রামের অনেকেই, কিন্তু সেই মুগ্ধতা পরিণত হয়েছিল লোভ ও হিংসায়। গ্রামের প্রভাবশালী জমিদার মনোজ তার ওপর নজর রাখত। রূপাকে পেতে চাইলে সে যখন ব্যর্থ হয় তখন সে তার সাথে এক ঘৃণ্য পরিকল্পনা করে। এক রাতে মনোজ এবং তার দোসররা রূপাকে অপহরণ করে। বটগাছের নিচে তারা তার উপর নির্যাতন করে এবং পরবর্তীতে তাকে হত্যা করে। রূপার মৃতদেহের সন্ধান পাওয়া যায় গ্রামের পাশের নদীর ধারে। এই ঘটনার পরেই রূপার মা গ্রামের পঞ্চায়েতে বিচার চায়, কিন্তু প্রভাবশালী মনোজের বিপক্ষে কেউ মুখ খুলতে সাহস করেনি। পুরো গ্রাম যেন রূপার সঙ্গে হওয়া অত্যাচারের সাক্ষী থেকেও মুখ হয়ে যায়। মা কান্নায় ভেঙে পড়ে, কিন্তু প্রতিশোধের অশুভ আগুন জ্বলে ওঠে। এরপর থেকে গ্রামের মানুষ এক অদ্ভুত ঘটনা লক্ষ্য করে। যে কেউ বটগাছের তলায় গেলে তারা এক ভয়ানক অনুভূতি পায়। কেউ কেউ বলে রাতে একটি সাদা শাড়ি পরা মেয়ে সেই গাছের নিচে দাঁড়িয়ে থাকে, তার চোখে গভীর রাগ ও প্রতিশোধের ছাপ। যারা রূপার হত্যার সঙ্গে জড়িত ছিল তাদের প্রত্যেকের ওপর একের পর এক দুর্ঘটনা নেমে আসে। মনোজ প্রথম যে রাতে রূপার আত্মার উপস্থিতি অনুভব করে তখন সে অসহায় বোধ করে। তার ঘরের আলো নিভে যায়, জানালার কাঁচ নিজে নিজে কাঁপতে থাকে। রাত গভীর হলে সে একটি কোলাহল শুনতে পায়, যেন কেউ তার নাম ধরে ডাকে। সে জানে এটি রূপা। সে জানে রূপা ফিরে এসেছে প্রতিশোধ নিতে। কয়েকদিনের মধ্যেই মনোজ এক দুর্ভাগ্যজনক দুর্ঘটনায় পা ভেঙে ফেলে। তার শরীর ক্ষতবিক্ষত হয়, কিন্তু সে জানে এটি স্রেফ শুরু। দাশু, যিনি সেই রাতে মনোজের সঙ্গে ছিল, সে ভয়ঙ্করভাবে পুড়ে মারা যায়। আর যারা সেই নির্যাতনে ছিল তারা প্রতিটি ধীরে ধীরে একের পর এক মারা যেতে থাকে। কেউ গাছের নিচে অজ্ঞান হয়ে পড়ে, কেউ বা জঙ্গলের মাঝে হারিয়ে যায় এবং পরদিন তাদের মৃতদেহ পাওয়া যায়। কিন্তু এই মৃত্যুগুলো সাধারণ নয়, এগুলোর প্রত্যেকটিতেই ছিল এক অলৌকিক ছাপ, যেন কেউ অদৃশ্যভাবে তাদের শ্বাস রোধ করে মেরে ফেলছে। পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রূপার আত্মার প্রতিশোধ এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে গ্রামে সন্ধ্যার পর আর কেউ বের হতে সাহস করে না। পুরোহিতরা অনেক চেষ্টা করেও এই অভিশাপ তুলতে পারে না। প্রতিদিন গাছের নিচে ধূপ আর পুজো দেওয়া হয়, কিন্তু কিছুই কাজ করে না। শেষ পর্যন্ত রূপার মা, যিনি এখনো বেঁচে আছেন, গাছের নিচে এসে কান্নায় ভেঙে পড়েন। তিনি মেয়ের আত্মার কাছে প্রার্থনা করেন যাতে প্রতিশোধের আগুন নিভিয়ে শান্তি মেলে। রূপার আত্মা তার মায়ের আহ্বানে সাড়া দেয়। বাতাস হঠাৎ থেমে যায়, বটগাছের পাতাগুলো মৃদু হয়ে নড়ে। মা রূপার প্রতিশোধের চরম অবস্থা দেখে চোখের জল ফেলেন এবং ধীরে ধীরে গ্রামের ওপর থেকে অভিশাপ সরে যায়। কিন্তু এখনো কেউ কেউ বলে, যদি অন্যায় হয় রূপার আত্মা ফিরে আসবে, অন্যায়ের প্রতিশোধ নেবে। তাই গ্রামের মানুষ আজও সেই বটগাছের নিচে যায় না, আর কোনো নারী নির্যাতন ঘটলে তার পরিণতি ভয়ানক হতে পারে বলে বিশ্বাস করে।
এদিকে গ্রামে একজন নতুন পুরোহিত আসে, যার নাম মহান্ত গোবিন্দ। সে গ্রামের এই ভয়ানক ঘটনার কথা শুনে আসে এবং তার ক্ষমতার প্রতি খুবই আত্মবিশ্বাসী। তার ধারণা সে রূপার আত্মাকে শান্ত করতে পারবে এবং গ্রামের সবাইকে অভিশাপ মুক্ত করতে পারবে। মহান্ত গোবিন্দ গ্রামের নেতাদের সামনে কথা বলে এবং তাকে দিয়ে এক বিশেষ পুজো আয়োজনের ব্যবস্থা করা হয়। পুজোর রাতে মহান্ত গোবিন্দ বটগাছের নিচে আসেন। তার সঙ্গে ছিল তার কিছু শিষ্য, যারা তার ওপর সম্পূর্ণভাবে বিশ্বাস করে। বটগাছের নিচে একগুচ্ছ প্রদীপ জ্বালিয়ে গোবিন্দ মন্ত্র পড়া শুরু করেন। কিন্তু হঠাৎ চারপাশের বাতাস ঘন হয়ে আসে। গাছের পাতাগুলো দ্রুত নড়তে শুরু করে আর শিষ্যরা অস্বস্তি বোধ করতে থাকে। মন্ত্র পড়া চলতে থাকে, কিন্তু হঠাৎ একটা অদ্ভুত কোলাহল শোনা যায়, যেন কেউ দূর থেকে দুঃখ আর রাগের কণ্ঠে চিৎকার করছে। গোবিন্দ কিছুক্ষণ মন্ত্রপাঠ থামিয়ে চারপাশে নজর দেয়। তার মনে হয় সে ঠিকঠাক কাজ করছে না। সে আবার শুরু করে, এবার আরও জোরে এবং তীব্রভাবে মন্ত্রপাঠ করতে থাকে। কিন্তু মন্ত্রপাঠ যত বাড়তে থাকে, গাছের ছায়াগুলো যেন জীবন্ত হয়ে ওঠে। একটা সাদা অবয়ব দেখা যায় গাছের নিচে। রূপার আত্মা ধীরে ধীরে তার সামনে দাঁড়িয়ে যায়, তার চোখ দুটি ক্রোধে জ্বলছে। মহান্ত গোবিন্দ প্রথমবারের মতো ভয় পায়। সে বুঝতে পারে এই আত্মা সহজে শান্ত হবে না। রূপার আত্মা হঠাৎ তার দিকে এগিয়ে আসে, আর গোবিন্দ তার সমস্ত সাহস হারিয়ে ফেলে। সে পুজোর থালা ফেলে দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তার পা গাছের শিকড়ের সাথে আটকে যায়। মুহূর্তেই গোবিন্দ অচেতন হয়ে মাটিতে পড়ে যায়। যখন সে জ্ঞান ফিরে পায়, তখন সে নিজেকে গ্রাম থেকে দূরের একটি জঙ্গলে আবিষ্কার করে তার পুরো শরীর ব্যথায় ভারাক্রান্ত। গোবিন্দের এই ঘটনার পর গ্রামের মানুষ আরও আতঙ্কিত হয়ে পড়ে। তারা বুঝতে পারে রূপার আত্মা কেবল অন্যায়কারীদের জন্য নয়, যারা তার আত্মাকে বিরক্ত করবে তাদেরও শাস্তি দেবে। এমনকি কিছু বয়স্করা বলতে শুরু করে যে রূপার আত্মা কেবল প্রতিশোধ নিতে আসেনি, সে গ্রামের প্রতিটি অন্যায়ের প্রতিকারক হয়ে উঠেছে। এমনকি যারা নির্দোষ তাদেরও যদি মনে করেন যে তারা অন্যায়কারীদের সমর্থন করছে, তবে রূপা তাদেরও ছাড়বে না। মহান্ত গোবিন্দের ব্যর্থতার পর গ্রামবাসীদের মধ্যে এক গভীর হতাশা ও ভয় সৃষ্টি হয়। কিন্তু এর মধ্যেও কিছু সাহসী ব্যক্তি মাথা তুলে দাঁড়াতে শুরু করে। তারা মনে করতে শুরু করে যে কেবলমাত্র রূপার আত্মার উপর নির্ভর করে নয়, বরং নিজেদের শক্তি দিয়ে এই অভিশাপের অবসান করতে হবে। এর মধ্যে একজন ছিলেন তরুণী কল্পনা, রূপার একদম কাছের বান্ধবী, যে রূপার হত্যার সাক্ষী ছিল কিন্তু ভয়ে কখনো মুখ খুলতে পারেনি। কল্পনা জানত মনোজ এবং তার সহযোগীদের হাতে রূপার মৃত্যু যে নির্মমভাবে হয়েছিল, তাতে রূপার আত্মা সহজে শান্ত হবে না। সে রাতের ঘটনার প্রত্যেকটি স্মৃতি এখনও কল্পনার মনে জ্বলজ্বল করে। অনেকদিন ধরেই সে মনোজ এবং তার দোসরদের বিরুদ্ধে মুখ খুলতে ভয় পেত, কারণ গ্রামটি মনোজের প্রভাবের অধীনে ছিল। তবে কল্পনা সিদ্ধান্ত নেয় যে সে আর নীরব থাকতে পারবে না। সে বুঝতে পারে যে যতক্ষণ না রূপার মৃত্যুর জন্য ন্যায় বিচার করা হচ্ছে, ততক্ষণ রূপার আত্মা শান্তি পাবে না। কল্পনা গ্রামের অন্য তরুণ তরুণীদের একত্রিত করে এবং তাদের বোঝায় যে এই অভিশাপ থামানোর একমাত্র উপায় হল রূপার হত্যাকারীদের সত্যিটা প্রকাশ করা এবং তাদের শাস্তি নিশ্চিত করা। কল্পনা গ্রামের প্রধানদের সঙ্গে দেখা করে এবং তাদের কাছে সব ঘটনা খুলে বলে। প্রধানরা প্রথমে ভয় পায়, কিন্তু কল্পনার সাহস দেখে তারা ধীরে ধীরে সাহস পায় এবং তার পাশে দাঁড়ায়। এদিকে মনোজ ক্রমশ ভয় এবং আতঙ্কের মধ্যে দিন কাটাতে শুরু করে। সে জানে রূপার আত্মা তার জন্য প্রতিশোধের অপেক্ষায় আছে, কিন্তু কোনোভাবে সে এটিকে এড়ানোর চেষ্টা করে। কল্পনা এবং তার সহযোদ্ধারা মনোজ এবং তার দোসরদের বিচারের ব্যবস্থা করে। তারা গ্রামে বড় একটি সভার আয়োজন করে, যেখানে সকলেই উপস্থিত হয়। সভায় কল্পনা রূপার উপর যে নির্যাতন হয়েছিল তা জনসমক্ষে প্রকাশ করে।
কল্পনার সাহস দেখে অন্য কিছু নারীও সামনে আসে, যারা একই ধরনের অত্যাচারের শিকার হয়েছিল মনোজের দ্বারা। গ্রামের মানুষ ক্রুদ্ধ হয়ে ওঠে এবং মনোজকে বিচারের মুখোমুখি করতে চায়। মনোজ পালাতে চেষ্টা করে, কিন্তু এবার রূপার আত্মা তার প্রতিশোধের শেষ পর্ব শুরু করে। এক রাতে মনোজ তার বাড়িতে একা বসেছিল। তার দেহে এক ধরনের অসাড়তা অনুভূত হচ্ছিল, চোখের সামনে সব ঝাপসা হয়ে যাচ্ছিল। হঠাৎ একটি ঠান্ডা বাতাস ঘরের মধ্যে প্রবেশ করে এবং তার সামনে রূপার আত্মা উপস্থিত হয়। এবার তার মুখে কোনো কথা নেই, শুধু ক্রোধের এক অদ্ভুত ছাপ। মনোজের শরীর কাঁপতে শুরু করে, সে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু তার গলা থেকে কোনো শব্দ বের হয় না। রূপার আত্মা তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসে এবং তার শ্বাস বন্ধ করে দেয়। মনোজের দেহ যেন অদৃশ্যভাবে বেঁধে রাখা হয়। সে যেন তার সমস্ত অপরাধের শাস্তি পেতে শুরু করে। তার চোখ থেকে জল বের হতে থাকে, কিন্তু রূপার চোখে কোনো করুণা নেই। কয়েক মুহূর্তের মধ্যে মনোজ নিস্তেজ হয়ে যায় এবং তার দেহে কোনো প্রাণের চিহ্ন থাকে না। পরদিন সকালে মনোজের মৃতদেহ গ্রামের মধ্যস্থলে পাওয়া যায়, ঠিক সেই বটগাছের নিচে যেখানে রূপাকে হত্যা করা হয়েছিল। মনোজ এবং তার দোসরদের শাস্তি নিশ্চিত হওয়ার পর রূপার আত্মা অবশেষে শান্তি পায়। বটগাছের নিচে আর কোনো অশুভ শক্তির উপস্থিতি থাকে না। গ্রামবাসীরা বুঝতে পারে যে রূপার প্রতিশোধ সম্পূর্ণ হয়েছে এবং তার আত্মা মুক্তি পেয়েছে। কল্পনা এবং অন্যরা রূপার জন্য পুজো দেয়, তার আত্মার শান্তি কামনা করে। গ্রামটি আবারও শান্তিতে ফিরে আসে, কিন্তু এই ঘটনা তাদের স্মরণ করিয়ে দেয় যে অন্যায় করলে তার পরিণতি অবশ্যই ভোগ করতে হয়। গল্পের শেষাংশে রূপার প্রতিশোধ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়। কল্পনার সাহসিকতা গ্রামের মানুষদের একত্রিত করে এবং শেষ পর্যন্ত তারা ন্যায় বিচার পায়। গল্পটি এখানেই সমাপ্ত করা হলো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের পাশে থাকবেন। আপনাদের কাছে এটাই আমার ছোট্ট রিকোয়েস্ট। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।